সরকার পড়ে গেছে কোথায়? বাংলাদেশে। ক্ষতি হয়েছে কোথায়? এপার বাংলায়। মধ্য কলকাতার একেবারে প্রাণ কেন্দ্র ধর্মতলা, নিউ মার্কেট, মার্কিউ স্ট্রিট, সাদার স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট। হোটেল ব্যবসা কাপড়ের দোকানে পরিণত হয়েছে। মানি এক্সচেঞ্জারের দোকান, ট্রাভেল এজেন্সির ব্যবসা জামা কাপড়ের দোকানে পরিণত হয়েছে। এখন তারা কেমন আছে? খুবই খারাপ অবস্থা। এখন যা যাত্রী নাই, প্যাসেঞ্জারই হচ্ছে না। দুই দেশের পক্ষে বিজনেস বলুন আদার্স সব কিছুতেই লসে যাচ্ছে। অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে দীর্ঘদিনের। কবে থেকে ভিসা চালু হবে? কথায় বলে আশায় বাঁচে চাষা, কিন্তু আমি আজকে যে চাষাদের কথা বলবো তারা হচ্ছে কলকাতার মার্কিউ স্ট্রিট, সাদার স্ট্রিটের হোটেল ব্যবসায়ী, মানি এক্সচেঞ্জার, কাপড়ের ব্যবসায়ী, এরকম বহু মানুষের কথা বলবো। মানে আশায় বাঁচছে চাষা, সেই আশার কথাই আজকে আমাদের দর্শকদের কাছে আমি শোনাবো। কেননা 15 বছরের একটা ইতিহাস, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দেশের সরকার পড়ে যাওয়া। সরকার পড়ে গেছে কোথায়? বাংলাদেশে। ক্ষতি হয়েছে কোথায়? এপার বাংলায়। মধ্য কলকাতার একেবারে প্রাণ কেন্দ্র ধর্মতলা, নিউ মার্কেট, মার্কিউ স্ট্রিট, সাদার স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট। এই অঞ্চলের মানুষরা এই মুহূর্তে গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের শেষে তারা ধীরে ধীরে এক কথায় ঠাওর করছেন বা বুঝতে পারছেন হয়তো তাদের সুদিন ফিরবে। সুদিনের কথা কেন বলছি? আমরাই দেখেছি হোটেল ব্যবসা কাপড়ের দোকানে পরিণত হয়েছে, মানি এক্সচেঞ্জারের দোকান, ট্রাভেল এজেন্সির ব্যবসা জামা কাপড়ের দোকানে পরিণত হয়েছে। কিন্তু এখন তারা কেমন আছে? খুবই খারাপ অবস্থা। এখন যা যাত্রী নাই, প্যাসেঞ্জারই হচ্ছে না। মেডিকেল ভিসার যাত্রী যেরকম সেরকমই আছে। টুরিস্ট ভিসা তো এখনো চালু হয়নি। যাত্রীর চাপ সেরকম নাই, অল্প চাপের মধ্যে চলছে। ঈদের যাত্রী যারা এসেছিল তারাই যায়। আমাদের দুই দেশের পক্ষে বিজনেস বলুন আদার্স সব কিছুতেই লসে যাচ্ছে। কিন্তু বর্তমান যেসব পরিস্থিতি দেখে আমরা ভাবি যে আজকে খুলবে কালকে খুলবে, তা হয়নি। কেন ইলেকশনকে যতদিন যাবে না, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা বাংলাদেশ হাই কমিশনার বলুন, এদের বোধহয় নির্দেশ আছে এর আগে কেউ পারমিশন দেবে না। সব মিলিয়ে 4-5টা চলে, এর বেশি চলে না। ম্যাক্সিমাম 4টে, ঊর্ধ্বে 5টা। অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে দীর্ঘদিনের অবস্থা। ধীরে ধীরে টিম করে কিন্তু ব্যবসার আশায় তারা যেমন আশায় বুক বাঁধছেন, ধীরে ধীরে পর্যটকরা, মেডিকেল ভিসার পর্যটকরা কিন্তু ধীরে ধীরে কলকাতার এই প্রাণকেন্দ্র অর্থাৎ বাংলাদেশি পর্যটকরা যে কারণেই কলকাতায় আসুন না কেন, কেউ বেড়াতে, কেউ চিকিৎসা করতে, কেউ ব্যবসার কাজে, আর সেইখানে কিন্তু সেই রসদ যোগান দেয় এই অঞ্চল। আবারও বলছি, মার্কিউ স্ট্রিট, সাদার স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, নিউ মার্কেট, ধর্মতলা। ইতিমধ্যেই দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু জানান দেওয়া হয়েছে, যে কারণেই ভারত বিদ্বেষের কথা বলা হোক, যে টানাপোড়েনের পরিবেশ আমরা গত 18 মাসে দেখেছি, মন্তব্য পাল্টা মন্তব্য সবই কিন্তু সয়ে গেছে এখানকার মানুষদের। কিন্তু দুদেশের প্রশাসন কিন্তু এখন হাতে হাত ধরে চলার চেষ্টা করছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব কিন্তু নয়াদিল্লিতে আসছেন, অবশ্যই দ্বিপাক্ষিক সম্পর্কে বাস্তবায়নের লক্ষ্যে সব দিক খতিয়ে দেখতে, তার বাস্তবায়নের রূপদান করতে। সেই জায়গা থেকে কিন্তু এখানকার ব্যবসায়ীরা, এমনকি বর্ডারের ব্যবসায়ীরাও কিন্তু আমাদের টেলিফোন বার্তায় জানাচ্ছে, তারা কিন্তু আশা প্রকাশ করছেন। প্রত্যাশা করি ট্যুরিস্ট ভিসা যদি চালু করে এর থেকে, তাহলে বহু মানুষ উপকৃত হবে এবং ভারতবর্ষের অন্য বা অর্থনৈতিক অবস্থা ভালো হবে এবং ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে আরও উন্নতি হবে। গাড়ি ঘোড়া বেশি বাড়বে, যেটা সিন্ডিকেট চলছে, যেটা একটা চলছে, সেগুলো অনেক বেড়ে যাবে। যাত্রী পরিষেবা বেড়ে গেলে ডলার আমদানি হবে, টাকা পয়সা আমদানি হবে, ব্যবসা বাণিজ্য এই চত্বরে ভালো হয়ে যাবে। এই ডেভেলপটা অনেক দরকার আছে, নাহলে তো এখানে অবস্থা বিগত 1-1.5 বছর তো অনেক খারাপ। এখন তো সবাই চাইছে এটা উন্নতি হোক, আরও হবে। তাহলে আমরাও আশা করি, মানুষও চাই, উভয় পক্ষে উভয় দেশের মানুষই চাইছে যেটা আরও স্বাভাবিক হোক। বিভিন্ন জায়গায় প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলে তারা চাইছে এটা স্বাভাবিক হোক। এই একমাত্র এই উপায়, বাংলাদেশ ভারত ছাড়া আর এই দেশের মানুষ ছাড়া আর কিছু উপায় নেই। হওয়া তো উচিত, যাতে দুপক্ষই আপনার সুস্থভাবে বাঁচতে পারে, আশেপাশে ব্যবসায়ীরা এবং আমরাও উন্নত হতে পারি। আশা তো করছি, আমরা তো সেদিকেই তাকিয়ে আছি, দেখা যাক কি হয়। এখন নিশ্চয়ই হবে, কেননা দেখুন এখানকার বিজনেসম্যান, বাংলাদেশের বিজনেসম্যান অনেকে দুই পক্ষে অনেক ক্ষতির দিকে চলে যাচ্ছে এবং ফরেন মানি বলুন, বলুন মেডিকেল ট্রিটমেন্টে অনেকে বাংলাদেশে আছে যারা ডলার ছাড়া, যেমন নারায়ণ কয়েকটা হসপিটাল আছে, ডলার ছাড়া ওরা নেবে না ট্রিটমেন্টে। এইগুলি নানা পক্ষে থেকে অনেক কিছু পরিবর্তন হবে আমার মনে হয়। সেন্ট্রাল গভর্নমেন্টে যখন যাচ্ছেন, আলাপ হচ্ছে, তা অনেক কিছু পরিবর্তন এদিক ওদিক করবে এবং আমি চাই আগামী দিনে দুই মৈত্রী সম্পর্কটা আরও সুন্দরভাবে তৈরি হোক। এইটুকু আমার।
কামনা। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং আমাদের রাজ্যে মূলত 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল নির্বাচন হতে যাচ্ছে। তার আগে হয়তো এই মুহূর্তে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ অনেকটা এরিয়া সীমানা সংলগ্ন রয়েছে ভারত বাংলাদেশের, হয়তো একটু এই সময়টার বিধিনিষেধ থাকলেও থাকতে পারে, সেটা অজানাও নয় বা এটা আমরা জ্ঞানত বলতে পারি। হয়তো এই কারণে কিছুটা হলেও বিধিনিষেধ থাকতে পারে। কেন ইলেকশনটি যতদিন যাবে না, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা বাংলাদেশ হাই কমিশনার বলুন, এদের বোধহয় নির্দেশ আছে এর আগে কেউ পারমিশন দেবে না। আর যা হবে ইলেকশনের পরে, রেজাল্ট বেরোনোর পরেই আপনাদের মানে দুই দেশে মৈত্রী সম্পর্ক যেটা আছে সেটা কতটুকু এগোবে সেটা ভবিষ্যতে বোঝা যাচ্ছে যে এই নির্বাচনের পরে। কারণ আমাদের এখন পশ্চিমবাংলায় যে ইলেকশনটা আছে 23 তারিখ এবং 29 তারিখে, আশা করা যাচ্ছে যে সামনের মাস থেকে আমরা মানে কোনো একটা নিউজ পাবো, খুব ভালো একটা নিউজ পাবো। আর যেখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন, বৈঠক করেছে, আমরা করবে এবং এর আগেও করেছে এবং করবে, শেষে আমরা একটা আশাবাদী আছি যে পরবর্তী 1-2 মাসের মধ্যে সুদিন ফিরবে। তো আমি আশা করছি সেখানে ইমাম সাহেবরা বলছে 7 তারিখ যে মসজিদের ফরেন এখানে মিনিস্টার দাঁড়িয়ে बैठक কোনো হচ্ছে, রাজনীতির কথা হবে। ভালো রেজাল্ট আসবে। আর ইলেকশন, ওয়েস্ট বেঙ্গল ইলেকশন হচ্ছে 29 তারিখ শেষ, উপরে আমার একটু জানার একটু ছিল। মেয়ে তো- ভালো রাস্তা বের হবে। যেহেতু ভিসা সরলীকরণ করা নিয়ে কিন্তু দুদেশের তরফ থেকে একটা সদর্থক বার্তা পাওয়া গেছে, তো সেই জায়গা থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য এবং বিশেষ করে আসামের জন্য এই অনুপ্রবেশের ইস্যুতে কিন্তু রাজ্য সরকার, অসম সরকার বা পশ্চিমবঙ্গ সরকার, বিশেষ করে কেন্দ্রীয় সরকার এই নির্বাচনের কালে হয়তো এই মুহূর্তে ভিসাটা স্থগিত রেখেছে। কিন্তু প্রশ্ন একটাই, কতদিনের অপেক্ষা, কবে থেকে ভিসা চালু হবে? এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, আমরা প্রথম কলকাতার দর্শকদের জানাতে চাই বা আমাদের কাছে যে একটা ন্যূনতম যে খবর আমরা রাখি, সেখান থেকে বোঝা যাচ্ছে এই রাজনৈতিক অচলাবস্থার বাস্তবতায় যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের নির্বাচন 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল এবং ফলাফল 4 মে। আশা করা হচ্ছে একেবারে যদি এন্ড অফ দ্য ডে সেই জায়গায় গিয়ে আমরা দাঁড়াই, তাহলে মনে করা হচ্ছে 10ই মের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে বাংলাদেশের যে পর্যটকদের আসার যে ভিসা, সেটা কিন্তু চালু হয়ে যাওয়ার সম্ভাবনা 100%ই কনফার্ম। আমরা প্রথম কলকাতা কিন্তু আমরাই প্রথম থেকে বলেছিলাম কোনো পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সম্পর্ক ভাঙতে পারে না, ভাঙবে না। এ সম্পর্ক চিরন্তন, সত্যের প্রতীক, ভালোবাসার প্রতীক, সম্প্রীতির প্রতীক এবং ভাষার প্রতীক, সংস্কৃতির প্রতীক। তাই সেই আশা নিয়েই আজকে আমাদের এই আলাপ আলোচনা ছিল প্রথম কলকাতার দর্শকদের জন্য, যে কলকাতার মানুষ এখন কেমন আছেন, তারা কেমন করে আশা ব্যক্ত করছেন সুদিন ফিরে আসার জন্য। আজ এ পর্যন্তই। আমরা আবার কোনো পরবর্তী সংলাপ নিয়ে, আলোচনা নিয়ে, বিষয় নিয়ে ফিরে আসব ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে। আজ এ পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন আমাদের এই সংলাপ, এই আলোচনা, এই প্রাসঙ্গিক প্রসঙ্গ, তারা সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।